যে অর্ডারের পরে আদেশ যখন দিলেন ওনারা বললেন যে ওনারা আদেশের কপি হচ্ছে আজকে সকালে পেয়েছেন। আদেশের সময়ে মহামান্য আদালত যখন বারবার আদেশ দেয় তখন সেখানে ওনাদের দুজন কর্মকর্তা এবং ওনাদের আইনজীবীগণ উপস্থিত ছিলেন। তাহলে ওনারা কি শুনে নাই যে মহামান্য আদালত কি বলেছে? এবং অর্ডারের পরে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট আমি নিজে ডিসি মহোদয় এবং জব্বার মন্ডলকে হোয়াটসঅ্যাপে পাঠাই, আমি মেইল করি নিজে। এবং আমি যখন, কারণ আমার একটা দিন যাওয়া মানে আমার ব্যবসা নষ্ট হয়, একটা দিন যাওয়া মানে আমি আজ এখন পর্যন্ত আমার স্টাফদের কোনো বেতন বোনাস দিতে পারি নাই। আমি 10 তারিখে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট দিলে কিন্তু তাদের দোকানটা খুলে দেওয়ার কথা ছিল। আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে পুলিশ প্লাজায় আসি এবং পুলিশ প্লাজার মার্কেট কর্তৃপক্ষ বারবার তাদের সাথে জব্বার মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। লাস্টে তিনি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে যে আমি না বলা পর্যন্ত দোকান খুলবে না। তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন? তারপরে হচ্ছে যে আমরা তারপরের দিন সকালবেলা আমাদের মানে গতকালকে আমাদের মার্কেট কমিটির আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের মার্কেটের ম্যানেজার হচ্ছে সশরীরে অ্যাডভোকেট সার্টিফিকেটটি হাতে করে নিয়ে যে ভোক্তা অধিকার সংরক্ষণে যায় এবং ডিজি মহোদয়ের সাথে দেখা করে। কিন্তু তারপরেও তিনি বলে যে না, আমরা হচ্ছে যে লিখিত অর্ডারের কপি না পাওয়া পর্যন্ত দোকানটা খুলে দেব না। মানে এটা কি শুধুমাত্র কোনো একটা অদৃশ্য কারণে আমাকে হয়রানি করার জন্যই কি কাজটা করা হয়েছে? নয়তো হাইকোর্টের অর্ডারের পরে কেন খুলে দিবে না? আমি বিষয়টি গতকাল আমার আইনজীবী মহামান্য হাইকোর্টে আবার হচ্ছে মহামান্য হাইকোর্টকে জানাই। তখন হচ্ছে যে বিচারপতি হচ্ছে যে উনি স্পষ্টভাবে একটু বের করতো, হ্যাঁ আমি জানাই। এবং আদালত অধিদপ্তরের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন এবং হচ্ছে যে আদালত দুপুরে হচ্ছে সার্টিফাইড কপি দেন। এবং সার্টিফাইড কপিটা আমরা তো আদালতের একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে, সার্টিফাইড কপিটা নিতে নিতে ভোক্তা অধিকারে আমার উকিলের লোক আস্তে আস্তে 5:15 বাজে। তখন সেখানে ওনাদের অফিসের সকল মানে মোটামুটি অনেকেই উপস্থিত ছিলেন। তো আমার গতকালকে যখন অর্ডারের কপিটা নিয়ে যায়, ওনারা অর্ডারের কপিটা বের করে ছবি তুলে রাখে কিন্তু অর্ডারটি রিসিভ করে না। এটাও কি আমাকে হয়রানিমূলক নয়? অর্ডারটা রিসিভ করে না কারণ যেন আমি গতকালকে দোকানটা খুলতে না পারি, তাহলে ওনারা ছবি কেন তুলে রাখলেন? আর ওনারা যদি ওনারা বলে অফিস আওয়ারের বাইরে রিসিভ করবে না। অফিস আওয়ারের বাইরে সরকারি কর্মকর্তা যদি অফিসে অবস্থান করতে পারেন তাহলে চিঠি কেন রিসিভ করবে? আজকে সকালে পুনরায় সকাল 9টায় ওনাদেরকে অর্ডারের কপি পাঠানো হয়। তারপরে মহামান্য আদালত 24 ঘন্টার সময় দেয় ওনাদেরকে অর্ডারের লিখিত কপিতে, যে 24 ঘন্টার মধ্যে আমার দোকানটি খুলে দেবে। এই প্রেক্ষিতে ওনারা আজকে এসে আমার দোকানটি খুলে দেয়। এখন আজকে 28 দিন পরে আমার দোকানটি খোলা হয়, প্রায় 30 দিন বা গত 13 তারিখে বন্ধ হয়, আজকে 12 তারিখ। তাহলে এই যে আমি এখন আমার প্রশ্নগুলো আপনাদেরকে বলি। আদালত বলেছেন আমার দোকান বন্ধ করা যুক্তিসঙ্গত নয়, নট রিজনেবল, এটা মেনশন করেছেন হচ্ছে আদালতের রায়ে। তাহলে জব্বার মন্ডল কেন অযৌক্তিকভাবে আমার দোকান 28 দিন বন্ধ রাখলেন? কেন আমাকে আদেশের কপি না দিয়ে জরিমানা করা হলো? আমার দোকান যে তারা বন্ধ করেছিল তখন কিন্তু আমাকে কোনো আদেশের কপি তারা দেয় নাই, জরিমানার পরেও কোনো আদেশের কপি আমাকে দেয় নাই। এবং রাজু নামের যে অভিযোগকারীর ওনারা পেলেন আরেকটা 2 লাখ টাকা জরিমানা, রাজু নামের যে অভিযোগকারীর নাম লিখতেন সেই রাজু ব্যক্তিটিকে, এই অদৃশ্য রাজু ব্যক্তিকে, আর আমাকে যে লাত্তি মাল দেয় তার দোকান কিভাবে খুলে গেল? আর আমার দোকান কোন অদৃশ্য কারণে বন্ধ থাকলো? একজন নারী উদ্যোক্তার পোশাক নিয়ে কটূক্তি এবং অপমান কেন করা হলো? আদালতের নির্দেশের পরেও কেন এত চলচাতুরি আমার সাথে করা হলো? এই যে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম এবং আমি এখন পর্যন্ত আমাদের বোনাস বেতনের দায়িত্ব কারা নেবে? বেতন বোনাস আমি দিতে পারি নাই, এটার দায় আসলে কে নিবে? প্রশ্ন আছে। আমি আরো একটা কথা ভাইয়া যুক্ত করতে চাই, সেটা হলো এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর না হলে 25 থেকে 30,000 অভিযান কিন্তু তারা পরিচালনা করেছেন। সেখানে আমি একমাত্র যে কিনা যার দোকান ওনারা এতদিন বন্ধ রাখলেন কোনো অদৃশ্য কারণ ছাড়া, এবং যেখানে অভিযানের পরের দিনই আমি কিন্তু জরিমানাটা দিয়ে দিই। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করি, এর মধ্যে আমি কি পরিমাণ হয়রানির শিকার হয়েছি। আমি আসলে আমি যখন ওনারা আমার দোকানটা যখন খুলে দেয় না তখন আমি আমার আইনজীবীর মাধ্যমে, আমি যখন ওনাদের কাছে প্রায় 10 দিন ধরে ঘুরতেছি আমার দোকান খুলে দিচ্ছেন, আমার আইনজীবীর মাধ্যমে যখন ওনাদেরকে নোটিশ প্রেরণ করি তখন জব্বার মন্ডল মিডিয়া সহ আমার অফিসে রেড দেওয়ার চেষ্টা করে। তখন আমার অফিস, আমি যেহেতু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, সামাজিকভাবে আমি মুখ দেখাতে পারছিলাম না, আমার অফিস বন্ধ থাকায় সে আমাকে নতুন করে আর কোনো
ঝামেলায় ফেলাইতে পারে নাই, এবং সে আমার অফিস বন্ধ হয়ে সে আবার আমার ধানমন্ডি শোরুমে অভিযান করতে যায় মিডিয়া সহ। কিন্তু তখন ধানমন্ডির শোরুমটি ওই দিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে সে আমার ধানমন্ডি শোরুমে অভিযান পরিচালনা করতে পারে না। তখন আমি ভয় পেয়ে স্বাভাবিকভাবে আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আমি বন্ধ করে দিই, এবং মহামান্য হাইকোর্ট রুল জারি করার পরে পুনরায় আমি আমার প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করি, অন্যান্য শোরুমগুলো এবং আমার অফিস। তাহলে এই যে নারীর প্রতি সহিংসতা, এটার কারণ কি? আজকে কি শুধুমাত্র আমি একজন নারী উদ্যোক্তা বলে আজকে আমাকে এত পেরেশানির শিকার হইতে হলো? আপা, আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে এই এক মাসে? আমার এক মাসে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। এটা আমার মান সম্মান, আমি বললাম আমার বাচ্চা স্কুলে যেতে পারে নাই, আমি কতটা সামাজিক ভাবে আমি বিধ্বস্ত। আমার অনলাইনের সেল ফল করছে, আমার কোনো শোরুমে কাস্টমার যায় না কতদিন। মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে একদম, এবং গুলিস্তান যে শব্দটি, গুলিস্তান শব্দটি কোথায় পেয়েছে, মানে যারা নিউজ করেছে বা যারা এই ধরনের টাইটেল ব্যবহার করেছে, গুলিস্তান শব্দটিতেও ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা মুখে বলে নাই গুলিস্তান শব্দের কথা। আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটি পরিষ্কার জানতে পারলাম যে আপনি বলছেন যে ভোক্তা অধিকার আপনাকে মূলত এক ধরনের হয়রানি করেছে, এবং আপনি আর্থিকভাবে এবং সামাজিকভাবেও আপনি হেয় প্রতিপন্ন হয়েছেন, এবং এই হেয় প্রতিপন্নের শিকার হয়েছে আপনার পরিবারের সদস্যরা। এখন আমরা আপনার কাছে জানতে চাই, আপনি কি পরবর্তী কোনো আইনি পদক্ষেপে গিয়ে কি কোনো ক্ষতিপূরণ দাবি করবেন বা আদালতে যাবেন? অবশ্যই আমি করবো। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমি আমার বক্তব্যের শুরুতেই বললাম বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো এতটা স্বচ্ছ যে আমার মতো একজন সাধারণ নারী যে আমি আমার প্রতি যে অন্যায়টা হয়েছে, আমার প্রতি যে জুলুমটা হয়েছে, আমি সেটার প্রতিকার চেয়েছি মহামান্য আদালতে, এবং আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ যে আমি সন্তুষ্ট। এখন কি আবারও যাবেন কিনা আদালতে? আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি। মহামান্য আদালত হচ্ছে একটা অ্যাডিট্রিম হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার রায় দিয়েছে আমার দোকানটা খুলে দেওয়ার জন্য, এখনো কিন্তু পূর্ণাঙ্গ রায় দেয় নাই। হ্যাঁ, পূর্ণাঙ্গ রায় শুনানি হবে ঈদের পরে, তখন পূর্ণাঙ্গ রায় দিবে। আচ্ছা, যে কথাগুলো নিয়ে আপনি সবগুলো কথা বলেছেন, যে কথাগুলো আসেনি সেটাই বলতে চাই। আপনি ওই যে পাকিস্তানি ড্রেসের যে কথাটা, এই কথাটা আপনি ক্লিয়ার করেননি। আসলে যে পাকিস্তানি ড্রেস বলে যেটা বিক্রি করা হয়েছে, আসলে এটা এই ঘটনাটা আসলে কি? আচ্ছা, আমি কিন্তু উল্লেখ করেছি যে আমি যেখান থেকে হোলসেলে কিনি, হ্যাঁ, আমি কিন্তু ইম্পর্টেন্ট, আমি কিন্তু শুরু থেকে বলেছি আমার লাইসেন্স কি, আমি হচ্ছে খুচরা রেডিমেড গার্মেন্টস খুচরা বিক্রেতা। আমি কিন্তু কোনো ইম্পোর্টার বা পাইকারি বিক্রেতা না, আমি অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসি। তো আমি যে লাকানি কালেকশন থেকে, যেখানে লাকানি কালেকশন স্বীকারোক্তি দিয়েছে, আমার কাছে সে 5000 পিস ড্রেস বিক্রি করেছে, সেখানে সে এটা কোথায় থেকে নিয়ে আসছে এটা কিন্তু নিশ্চিত আমি করতে পারবো না, বা ইম্পোর্টের কাগজ কিন্তু আমি দেখাইতে পারবো না ভাইয়া। তিনি কিন্তু অস্বীকার করেছেন যে এটা পাকিস্তানি ছিল না, এটা ফেক ছিল। সেটা ওনার বিষয়, উনি কিন্তু ড্রেস বিক্রি করেছিলেন। এখন সেই 5000 পিস ড্রেসের মধ্যে উনি এখন সেটা তো আমি তো আর জীবনে পাকিস্তান যাইনি, বা আমি ইম্পোর্টার, আমি কিভাবে সেটা নিশ্চিত করবো? তাহলে এটাই প্রমাণিত যে প্রোডাক্ট ছিল ওটা পাকিস্তানি ছিল না। না, এটা এখনো প্রমাণিত হয় নাই, সেটা তো মহামান্য হাইকোর্টে। এই বিষয়টা কি বলবেন? যেহেতু আমি খুচরা বিক্রেতা, আমি আমার হোলসেলারের থেকে কিনে আনি, আমার হোলসেলার আমাকে যেটা এনশিওর করে আমি কিন্তু সেটাই আমি প্রচার করি। এবং আমি এখন মিডিয়ার মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই, বিগত এই কয়দিনে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি তো অনেক কিছু শিখেছি। তো আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে সানবিজ বাই টনি, পাকিস্তানি আর অন্য কোনো দেশের আমি নামও বলতে চাই না, সানবিজ বাই টনি তার প্রত্যেকটা পণ্য তার নিজস্ব ট্যাগে বিক্রি করবে, নিজস্ব ব্র্যান্ড ট্যাগে বিক্রি করবে। বিকজ সানবিজ বাই টনির পণ্য মানুষ কিনে সানবিজ বাই টনিকে দেখে। তো সানবিজ বাই টনি তার নিজস্ব ট্যাগে, সানবিজ বাই টনির ট্যাগে কিন্তু এখন প্রত্যেকটা পণ্য যাবে। এটা আমাদের জন্য, দেখেন, আমাদের পাকিস্তানি বিক্রি করতে হবে বা অন্য কোনো দেশের পণ্য বিক্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আমার সানবিজ বাই টনি শুরুই হয়েছে দেশি শাড়ি দিয়ে, আমি টাঙ্গাইলের শাড়ি দিয়ে শুরু করেছি, এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দেশি বিদেশি সব ধরনের পণ্য আমাদেরকে রাখতে হয়েছে পরবর্তী সময়ে, যখন আমাদের প্রতিষ্ঠান একটু একটু করে বড় হয়েছে। এবং আমি এই ঘটনার পরে আমার নিজের কাছে মনে হয়েছে, আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি, সানবিজ বাই টনির আজকের পর থেকে যত পণ্য যাবে, অলরেডি আমাদের কার্যক্রম চলতেছে, প্রত্যেকটা পণ্যের গায়ে শুধুমাত্র সানবিজ বাই টনির ট্যাগ থাকবে। আচ্ছা, আপনি বলছিলেন যে সামগ্রিক যে ঘটনাটা ঘটেছে এটা আপনাকে হয়রানি করার জন্য করা হয়েছে। আপনাকেই কেন হয়রানি করা? জব্বার মন্ডলের নামে, সেটা হলো যে আব্দুল জব্বার মন্ডলের কোনো এক বন্ধু এই ব্যবসার সাথে যুক্ত, যার কারণে আপনাকে এই হয়রানিগুলো করা হচ্ছে, এই অভিযোগটা আপনি তুলেছিলেন, এটা আসলে সত্যতা কত? আচ্ছা, এটা হচ্ছে
তদন্তের বিষয় এবং প্রমাণ সাপেক্ষের বিষয়। হ্যাঁ, আমি সেটা হচ্ছে যে এটা হয়তো যেহেতু আদালতের বিষয়, এটা হচ্ছে আপনার প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এটার এই বিষয়ে আমরা প্রমাণ জোগাড়ের চেষ্টা করতেছি এবং প্রমাণ হলে অবশ্যই সেটা আপনারা আপনি বলেছেন যে আপনার পোশাক নিয়ে কথা বলেছেন, আপনি ভোক্তাকে দোষী করছেন। ভোক্তা কোন কর্মকর্তা যদি নাম বলতেন এই কথা আপনার পোশাক নিয়ে কথা বলেছেন? স্বয়ং জব্বার মন্ডল নিজে আমার ম্যানেজারকে বলেছে। বলো তুমি কি বলেছে? উনি যেটা বলেছে যে ওনাকে আমার কাছে জব্বার মন্ডল নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াইতে না করবেন, আমার পাশে বসতে না করবেন। আরেকটা পোশাক দিয়ে কি ব্যবস্থা, ওনার ড্রেসআপের দিকে তাকানো যায় না। এটা অপ্রাসঙ্গিক মন্তব্য কিন্তু উনি আমাকে নিয়ে করতে পারে না। তাহলে নারীর স্বাধীনতার বিষয়টি কোথায় যে দাঁড়ালো? আজকে 2024 সাল, যেখানে আমি আবারও বলতে চাই, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং যিনি আমাদেরকে অভয় দিচ্ছেন নারীর স্বাধীনতা, নারীর অধিকার এবং নারী উদ্যোক্তা তৈরির জন্য, তাহলে আমরা কোথায় যাব? আরেকটা প্রশ্ন ছিল, সেটা আমার হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর কোনো মিডিয়া না, হাউস না, বা কোনো গণমাধ্যম না, সেক্ষেত্রে আপনাকে তার টকশোতে যে ফোর্স করা হয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন বিষয়টি ফোর্স করা হয়েছে? না, কারণ টকশো বা আলোচনা যেখানে ওনাদের জব্বার মন্ডল ছিলেন, ওনাদের ডিজি মহোদয় ছিলেন, আমার অভিযোগকারী ছিলেন, আমি ছিলাম। আসলে আপনি একজনকে একটা অপরাধ যদি প্রমাণিত হয়, আপনি কয় ধরনের শাস্তি দিলেন? আপনি দোকান বন্ধ করলেন, আপনি 2 ধারায় জরিমানা নিলেন, আপনি মিডিয়া ট্রায়াল করে একটা মেয়েকে, একজন মাকে, একজন নারী উদ্যোক্তাকে আপনি সামাজিকভাবে বিধ্বস্ত করলেন। এই যে মিডিয়া ট্রায়ালের ফলে একজন নারীর কি পরিমাণ ক্ষতি হইতে পারে, এটা আসলে আমার মনে হয় আপনারা সবাই এই ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছেন। যেখানে আমি এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম ওই সময়টাতে, যে এত নিউজ, এত এই হচ্ছে প্রতারণা, গুলিস্তান, এইসব বিভিন্ন শব্দ ব্যবহার করে যে নিউজগুলো করা হয়েছিল, আমি একটা সময় আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে আর ব্যবসা করবো, আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেবো। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা। পরবর্তী সময় আমার স্টাফরা আসলে আমাকে এত রিকোয়েস্ট করে, ওরা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দেয় যে ম্যাডাম আপনি আমরা এত 250 মানুষ, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ম্যাডাম, আমরা কার কাছে যাবো? আচ্ছা, পোশাক নিয়ে আপনি একটা কথা বলছেন লাস্ট, সেটা হলো যে যেহেতু আপনি বলেছেন, একটু উদ্রেক করতে চাই, সেটা হলো যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি নানান মন্তব্য আপনার ব্যাপারে করে, বা আপনিও করে থাকেন, বা পোশাক নিয়েও বেশ কিছু মন্তব্য আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়ায়। আপনি আসলে পরিবর্তনটা আনবেন কিনা, বা আদালতের ব্যাপারে কোনো কথা বলেছেন কিনা? পোশাক নিয়ে তো কারো কথা বলার অধিকার নেই। আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পোশাককে কি পোশাক পরবে, পোশাক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আপনি শার্ট প্যান্ট পরবেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কে পোশাক পরবে, একটা ব্যক্তি কি পোশাক পরবে, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। সো আমি কি পোশাক পরবো সেটা একান্তই আমার হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা, এবং জিনিসটা আমার মনে হয় না যে এটা এইরকম অপ্রাসঙ্গিক মন্তব্য কোনো নারীকে নিয়ে করা উচিত। আচ্ছা, আপনার যে মন্তব্যগুলো যেগুলো দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে বুলিং করে আমার ব্যক্তিগত কারণগুলা নিয়ে, বা যারা বুলিং করে, শুধু আমাকে না, আমার মনে হয় যত নারী সোশ্যাল মিডিয়াতে আছে, প্রত্যেকটা নারীকে কোনো না কোনো ভাবে বুলিং করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা তো কখনো দেখি না এগুলা নিয়ে প্রতিবাদ হইতে, যে কেন বুলিং করা হয়, কেন বুলিং এর শিকার হয় না নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে নোংরা বুলিংটা করা হয়, এই নোংরা বুলিং নিয়ে কয়টা প্রতিবাদ হয়? এখন আমরা যখন আমার মতো কেউ যখন একজন প্রতিবাদী নারী যখন প্রতিবাদ করেন, তখন প্রতিবাদী নারীকে এই সমাজের অনেকেই এই প্রতিবাদী নারীকে মেনে নিতে পারে না। এই যে নারীর প্রতি সহিংসতার বিষয়টা এখানে আবারও স্পষ্ট। আচ্ছা, লাস্ট একটা, সেটা হলো যে রাজু নামের অভিযোগকারী আদালতের ব্যাপারে কি বলেছেন? আদালত, ওনারা তো রাজু নামের অভিযোগকারীর বিষয়ে কোনো কিছু এখনো দেখাতে পারে নাই। আর এটা হচ্ছে আদালতের বিষয়, বিজ্ঞ আদালতের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল এবং বিজ্ঞ আদালতের প্রতি আমি আস্থা রাখি। এটা পূর্ণাঙ্গ রায়ের পরে আপনারা অবশ্যই এ বিষয়ে ক্লিয়ার হবেন। আচ্ছা, এই ঘটনার পরে নারী উদ্যোক্তা বৃদ্ধিতে বা নারী উদ্যোক্তার পথ চলায় বাধাগ্রস্ত হবে কিনা? অবশ্যই হয়েছে, এবং মিডিয়ার অপব্যবহার করা হয়েছে। একজন নারীর বা একজনকে যখন আপনি দোকান বন্ধ করবেন, শাস্তি দিবেন, সেখানে আবার মিডিয়া ট্রায়াল কেন? যেখানে আমি 14 তারিখ নিজে যেয়ে স্বয়ং জরিমানা দিয়েছি, তারপরেও ওনাদের কথায় আমি টকশো করেছি,
পরের দিন ওনারা আশ্বস্ত করেছিলেন পরের দিন দোকান খুলে দিবে। পরের দিন আমার ম্যানেজার যায়, যাওয়ার পরে ওনারা বলে আপনার ম্যাডামকে আবার আসতে বলেন। পরের দিন আমি আবার যাই, পরের দিন আমাকে সারাটা দিন বসায় রাখা হয় সেখানে। তারপরে সন্ধ্যার সময় তারা বিভিন্ন কথা বলে, তারা বিভিন্ন বাহানা দিয়ে আমাকে ঘুরাইতে থাকে। এবং তারপরের দিন আমার ম্যানেজার আবার চায়, আমার ম্যানেজারকে দিয়ে জোর করে মিডিয়ার সামনে